বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা রওশন জাহান, প্রভাষক, অর্থনীতি, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি এবং আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটি অনলাইন অর্থনীতি ক্লাস নিয়ে। আমার আজকের ক্লাস হচ্ছে দ্বাদশ শ্রেণীর সাথে। আমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছিলাম অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই পত্রের জন্য, আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে ইনফ্লেশন। আমরা খুব সহজেই কিন্তু এই অধ্যায় থেকে নাম্বার পেতে পারি। তো আমাদেরকে যা করতে হবে, খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে। আমরা পড়ছিলাম মুদ্রাস্ফীতির পরিমাপ সম্পর্কে, তাই না? তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে আমি মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতির ধারণা, তারপর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যোগানজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছি। সাথে সাথে আমরা আলোচনা করেছি মুদ্রাস্ফীতি পরিমাপের সিপিআই পদ্ধতি, অর্থাৎ ভোক্তার মূল্য সূচক পদ্ধতি। আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে মনোযোগ সহকারে করেছো এবং তোমরা এখনও ক্লাসগুলো অনুশীলন করছো, অবশ্যই করতে হবে। এখন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উৎপাদকের মূল্য সূচক। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে পড়াবো হচ্ছে উৎপাদকের মূল্য সূচক সম্পর্কে। আশা করি তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা এবং পরবর্তীতে অনুশীলন করবা। সিপিআই যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু উৎপাদকের মূল্য সূচকও তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। তবে উৎপাদকের সিপিআই আমরা শুধুমাত্র সিপিআই একটা সূত্র পড়েছিলাম, কিন্তু আমরা এই জায়গায় এসে তিনটি সূত্র পাবো। আমরা তিনজনের, এখানে হচ্ছে তোমার লেসপিয়ারের একটা সূত্র পাবো, ফ্যাসের একটা সূত্র পাবো এবং ফিশারের একটি সূত্র পাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। যদি তোমরা সিপিআই ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই খুব ভালোভাবে উৎপাদকের মূল্য সূচকের একটি পদ্ধতি তোমরা খুব সহজভাবে জেনে যাবা। তাহলে চলো আমরা কাগজ কলমে এই পদ্ধতিটি অনুশীলন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে এসেছি হাতে কলমে উৎপাদকের মূল্য সূচক দেখার জন্য। তো দেখো, আমি এখানে সূত্রটা আরও একবার লিখেছি, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। ভোক্তার দাম সূচক অর্থাৎ সিপিআই ইকুয়াল টু সামেশন পিএন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছ। যদি না বুঝে থাকো তাহলে ক্লাসটি আরও একবার দেখে নিবা। আর তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আজকে আমরা পড়ছি উৎপাদকের দাম সূচক পিপিআই। এখন পিপিআই নির্ণয় করার জন্য প্রধানত তিন ধরনের সূত্র ইউজ করা হয়। একটা হচ্ছে লেসপিয়ারের দাম সূচক সংখ্যার সমীকরণ, একটা হচ্ছে প্যাস এর দাম সূচক সংখ্যা সমীকরণ, আর এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে ফিশার এর আদর্শ সূচক সংখ্যা সমীকরণ। অর্থাৎ আমরা পরবর্তীতে আলোচনা করছি, তোমাদেরকে আগে একটু আমি বলে দিই। ফিশারের আদর্শ সূচক সংখ্যা বলা হয় কারণ ফিশার, লেসপিয়ার এবং প্যাস এই দুইজনের সমন্বয়ে, দুইজনের যে মানগুলো ওনারা নির্ণয় করেন, এই দুইটা সূত্র সমন্বয়ে কিন্তু তিনি আলাদা একটি সমীকরণ প্রকাশ করেন, যার মাধ্যমে দেখা যায় সর্বোচ্চ সঠিক মান পাওয়া যায়। যার কারণে ফিশারের এই সমীকরণকে আদর্শ সমীকরণ বা আদর্শ সূচক সংখ্যা বলে অভিহিত করা হয়। এখন আমরা দেখি লেসপিয়ার যে সূত্রটি প্রদান করেছেন, যে সমীকরণটি হচ্ছে লেসপিয়ারের দাম সূচক সংখ্যা ইকুয়াল টু সামেশন পিএন ডিভাইডেড বাই পিএন কিউ নট। আমি আবার বলছি, সামেশন পিএন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। দেখো, আমরা এই সমীকরণের সাথে কিন্তু সিপিআই এর সমীকরণটি মিল পাচ্ছি। আমি এই জন্য এই সমীকরণটি আরও একবার লিখেছি যাতে তোমাদের মনে রাখতে সহজ হয় এবং আমাদের বিগত ক্লাসটি যারা বুঝতে পারোনি তাদের বুঝতে সুবিধা হবে।
তার জন্য আমি তোমাদেরকে আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সিপিআই এর ক্ষেত্রে, আর লেসপিয়ারের ক্ষেত্রে স্মল লেটার পি কিউগুলো ব্যবহার করা হয়ে থাকে। আদারওয়াইজ কিন্তু দুটা সেম সূত্র, আর এদের পি এবং কিউ দ্বারা কিন্তু সমান জিনিসই কি করে প্রকাশ করে। যেখানে সিপিআই এ পি হচ্ছে পিএন হচ্ছে তোমার চলতি বছরের দাম, আর কিউ নট হচ্ছে বৃত্তি বছরের পরিমাণ। সেম লেসপিয়ারের সূত্রেও পি এন ইকুয়াল টু চলতি বছরের দাম এবং পি নট ইকুয়াল টু বৃত্তি বছরের দাম, কিউ নট ইকুয়াল টু বৃত্তি বছরের পরিমাণ, কিউ নট ইকুয়াল টু বৃত্তি বছরের পরিমাণ প্রকাশ করা হয়। এরপরে প্যাসের যে সমীকরণ আছে তা হচ্ছে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন। একটু লক্ষ্য করো, পি এন কিউ এন চলতি বছরের, এটা চলতি বছরের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ডিভাইডেড বাই বৃত্তি বছরের মোট পরিমাণ ইন্টু 100। এখন ফিশারের যে সূত্রটি আছে, ফিশার কি করেছেন, লেসপিয়ার এবং প্যাসের দুইটি পর্যালোচনা করে তার সমন্বয়ে তিনি একটি আদর্শ সমীকরণ প্রকাশ করেন, যেখানে √2 লেসপিয়ার পরিমাণ সূচক অথবা দাম সূচক ইন্টু প্যাসের পরিমাণ সূচক অথবা দাম সূচক। এখানে কিন্তু আমরা যে অরিজিনাল সমীকরণটি দেখতে পাই সেখানে দেখা যায় এই দুটি কথার পরে কিন্তু আমাদেরকে ফাইনাল সমীকরণটি দিয়ে দেওয়া হয়েছে। সো আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভালো করে বিশ্লেষণ করে বুঝিয়ে দেখাচ্ছি। যেখানে আমি লেসপিয়ারের পরিমাণ সূত্রটি লিখেছি, প্যাসের পরিমাণ সূত্রটি লিখেছি, এবং আমি √2 সমীকরণ দুটি এবং 100কে আলাদা করেছি, যেহেতু দুইটি 100 আছে 100 স্কোয়ার দিয়েছি। এখন এর পরবর্তীতে দেখো এখানে এটা তাহলে ফিশারের সমীকরণটি পাচ্ছি, এটা আই, এটা নট, এটা এন। নট মানে হচ্ছে বৃত্তি বছরের, আর এন দ্বারা হচ্ছে চলতি বছর প্রকাশ করা হয়েছে, আর আই দিয়ে আইডিয়াল প্রকাশ করা হয়। আর ফিশারের আদর্শ সূচক সংখ্যা যেহেতু বলা হয়, সেজন্য এটাকে আই দ্বারা ম্যাক্সিমাম সময় প্রকাশ করা হয়। তাকে ইকুয়াল টু 100 √2 আমাদের দুটি সমীকরণ রয়ে গেছে। তাহলে অনেকের প্রশ্ন থাকে এখানে হঠাৎ 100 হয়ে গেল কেন, √2 চলে গেল কেন। আমরা জানি কিন্তু আমরা মাধ্যমিকে পড়েছিলাম, যদি √2 সাথে স্কোয়ার থাকে তাহলে কিন্তু √2 মান হচ্ছে হাফ, এদিকে হচ্ছে স্কোয়ার। আমরা চলে যাই হাফ এবং স্কোয়ারে, আর হচ্ছে 100 থাকে। ঠিক সেম অবস্থা এখানে হয়েছে, এখানে আমরা 100 নিয়েছি এবং এই পুরো সমীকরণের উপর কি রয়ে গেছে, √2 রয়ে গেছে ইন্টু, যেখানে পি বৃত্তি বছরের দাম, আমি আগে বলেছি তোমাদেরকে পি নট হচ্ছে বৃত্তি বছরের দাম, পি এন হচ্ছে চলতি বছরের দাম, কিউ নট হচ্ছে বৃত্তি বছরের দ্রব্যের পরিমাণ, কিউ এন হচ্ছে চলতি বছরের দ্রব্যের পরিমাণ। এই হচ্ছে সূত্র। এখন আমরা একটি চার্ট নিব। আমার মনে হয় সূত্রগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। জাস্ট তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই মানগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। একটা যদি তোমরা ভালো করে সমীকরণগুলো আমাদের কি করতে হয়, একটু ভালো করে অবজার্ভ করতে হয়, দেন আমরা যখন বারবার এগুলো প্রয়োগ করতে থাকবো তখন কিন্তু আমাদের মনে থাকবে। আর তোমরা নিজেরা কিন্তু কোনো একটা কিওয়ার্ড বের করে নিতে পারো, যার দ্বারা তোমরা খুব সহজে সমীকরণগুলো মনে রাখতে পারো। আমি তোমাদেরকে এখানে আরেকবার বলে দিচ্ছি, সিপিআই আমি লিখেছি, সিপিআই এবং লেসপিয়ারের সমীকরণ কিন্তু সিমিলার। এখন আমরা প্যাসের সূত্রটা মনে রাখার চেষ্টা করব কিভাবে, যেখানে এখানে লেসপিয়ারের সূত্রে পিএন কিউ নট, পি নট কিউ নট, আর এখানে হচ্ছে পিএন কিউএন, পিএন কিউএন, পিএন কিউএন, পি নট কিউ নট। ওকে, এই জিনিসটা এখানে কিন্তু নিচে চলে আসছে, আর উপরে আসছে পিএন কিউএন, চলতি বছরের দাম এবং পরিমাণের গুণফল ডিভাইডেড বাই বৃত্তি বছরের দাম এবং চলতি বছরের পরিমাণের গুণফলের সমষ্টি ইন্টু 100। এবং ফিশারেরটা মনে রাখা আমাদের জন্য একদম ইজি। আমরা লেসপিয়ার ইন্টু প্যাস, উপরে কি হবে, রুট হবে,
ওকে, লেসপিয়ার ইন্টু পেস উপরে রুট ওভার হবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে বিশ্লেষণ করে তোমরা একবার অবশ্যই বাসায় করবা, দেন দেখবা তোমরা অনেক ইজি হয়ে গেছে। এখন আমরা একটা চার্ট নিচ্ছি। সূত্রের মানগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা কিন্তু এই আলোচনাগুলো আমাদের সিপিআইও করেছিলাম, অনেকটা সিমিলার কিন্তু। এখন আমরা একটা চার্ট নিচ্ছি। দেখো এই চার্টে প্রথমে আমি এদিকে দেখিয়েছি দ্রব্যের পরিমাণ, দ্রব্যের নাম। এই দ্রব্যগুলোর চলতি বছর এবং বৃত্তি বছরের দাম এবং পরিমাণের সমন্বয়ে মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয় করব। ধরো এখানে দাম পরিমাণ দেওয়া আছে, দাম পি নট পিএন, পরিমাণ কিউ নট কিউএন। পি নট হচ্ছে কি বলো তো? পি নট হচ্ছে বৃত্তি বছরের দাম 2004 2014। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ম্যাডাম 2004 14 দুইটাই তো কি হয়ে গেছে, চলে গেছে। এখন যেই পূর্বের যেই বছরটি দেওয়া থাকবে মনে রাখবে এটা সবসময় হবে বৃত্তি বছর, আর যে বছরটি পরের দেওয়া থাকবে সেটা হচ্ছে চলতি বছর হিসেবে ধরে নেওয়া হবে। এখন আমরা 2004 এবং 14 এই দুই বছরের এইসব দ্রব্যের দাম এবং পরিমাণের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি নির্ণয় করব। এখানে কিছু দাম দেওয়া আছে, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আমার মনে হয় না তোমাদের প্রত্যেকটা পয়েন্ট পরে দিতে হবে। ধানের বৃত্তি বছরের দাম দেওয়া আছে 10.50, 5.50, 5.50, 20.50, 8.50, এভাবে। চলতি বছরের দাম দেখো 10 থেকে 15 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, 20 থেকে 27 হয়েছে, 8 থেকে 14 হয়েছে। আর এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলো সিমিলারই আছে, জাস্ট এখানে 5.50 ছিল, 7.00 হয়েছে। আর পরিমাণে 3, 2, 5, 1, 1, 4, 3, 2, 7, 2, 2 এগুলো হয় কেজি হতে পারে, ঠিক আছে, গ্রাম হতে পারে, এটা যে কোনো একটা কিছু হতে পারে। চার্টে যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে সূত্রে প্রয়োগ করার সময় অবশ্যই দিতে হবে, আর দেওয়া না থাকলে দরকার হবে না। এখন আমরা পি নট কিউ নট পিএন, কিউ নট পিএন কিউএন, পি নট কিউএন দেখো একটু ভালো করে। পি নট কিউ নট, পি নট কিউ নট এই দুটি কলামের গুণফল হবে, অর্থাৎ বৃত্তি বছরের দামের সাথে চলতি বছরের পরিমাণ। ঠিক আছে, এরপরে পি এন কিউ নট, পি এন কিউ নট এই দুটি কলাম, অর্থাৎ চলতি বছরের দাম এবং বৃত্তি বছরের পরিমাণের গুণফল। এরপরে পি এন কিউএন চলতি বছরের দাম এবং পরিমাণের গুণফল। এরপরে পি নট কিউএন অর্থাৎ পি নট কোনটা, বৃত্তি বছর এবং চলতি বছরের পরিমাণ, বৃত্তি বছরের দাম। এই দুটি কলামের মধ্যে হচ্ছে কি গুণফল। আমরা জানি প্রতিটি দ্রব্যের পেছনে ব্যয়টা কীভাবে বের করা হয়, দাম এবং পরিমাণের মধ্যে গুণ করে। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন সংমিশ্রণ করা হয়েছে। একবার পি নট কিউ নট, আরেকবার পি এন কিউ নট, আরেকবার পি এন কিউএন, আরেকবার পি নট কিউএন। ওকে, প্রথমে এই দুইটি, তারপর এই দুটি, তারপর এই দুটি, তারপর এই দুটি। ওকে, অর্থাৎ প্রত্যেকটা দামের সাথে প্রত্যেকটা পরিমাণের এক্সচেঞ্জ করে এখানে গুণফল নির্ণয় করা হয়েছে। এইগুলো হচ্ছে কি প্রাপ্ত ব্যয়। এখন এই ব্যয়গুলোকে আমরা কি করব, সামেশন অর্থাৎ যোগ করব। এখন যোগ করলে দেখা যাচ্ছে যোগ করলে আমরা পিএন কিউ নট পেয়েছি, সামেশন পি নট কিউ নট 99, সামেশন পিএন কিউ নট 134, 5, পিএন কিউএন 214, 5, পি নট কিউ নট 155। তোমরা অবশ্যই এই পুরা চার্টে এই জিনিসগুলো লিখে নিয়ে এই জিনিসগুলো বের করার চেষ্টা করবা নিজে নিজে, তারপর দেখবে যে তোমাদের জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা ব্যয়ের কি পেয়েছি, যোগফল পেয়েছি। এখন আমরা যা করব, এই যে মানগুলো আমরা পেয়েছি, আমরা দেখতে পেয়েছি আমাদের এইসব একসাথে বের করতে হয়েছে কেন, আমাদের সূত্রে এই মানগুলো কি করতে হবে, বসাতে হবে। এখন আমি এখানে তোমাদেরকে একসাথে সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন তোমাদের যদি পরীক্ষায় বলা হয় উৎপাদনের মূল্যসূচকের ক্ষেত্রে লেসপিয়ারের সূত্রের দ্বারা পিপিআই নির্ণয় করো, সেক্ষেত্রে তোমাদের
মানগুলো দেওয়া থাকবে লেসপিয়ারের সূত্রভিত্তিক। ঠিক আছে, তাহলে লেসপিয়ারের সূত্রে যা যা আছে তোমরা সেই মানগুলো নির্ণয় করলে হয়ে যাবে। এখন আমি এই চার্টটা নিয়েছি আমরা ফিশারের আদর্শ সূচক সংখ্যা নির্ণয়ের লক্ষ্যে। কারণ আমরা ফিশারের আদর্শ সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে লেসপিয়ার এবং প্যাশ দুজনের সূত্রের সমন্বয় পাচ্ছি। সুতরাং আমাদেরকে কিন্তু ফিশারের আদর্শ সূচক সংখ্যা নির্ণয় করার জন্য অবশ্যই লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যা আগে নির্ণয় করা জানতে হবে। এখন আমি সেই মানগুলো দিয়ে তোমাদেরকে লেসপিয়ারের দাম সূচক সংখ্যা আমরা যেই সূত্রটি আগে নির্ণয় করেছি সেই সূত্রটা দেখো, সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। আমরা মানগুলো বসিয়ে দিলাম। দেখো পি এন কিউ নট, আমরা আগে পি এন কিউ নটের মানটা কত পেয়েছি দেখো তো। পি এন কিউ নটের আমরা মান পেয়েছি 136.5, 136.5 এখানে বসানো হলো। আর আমরা পি নট কিউ নটের মান পেয়েছি 99, ভাগ করে 100 দিয়ে গুণ করে 137.88, প্রায়, যেহেতু এখানে আরও অনেক মান ছিল 7, 8, 8, 8 এভাবে ছিল, সুতরাং এটা 8 নেওয়া হয়েছে এবং প্রায় লেখা হয়েছে। সুতরাং এক্ষেত্রে মুদ্রাস্ফীতির পরিমাণ হবে যে মানটা আমরা পেয়েছি তার থেকে 100 বাদ দিতে হবে। কেন 100 বাদ দিতে হবে? কারণ এটা বৃত্তি বছরের পরিমাণ হিসেবে ধরে নেওয়া হয়েছে, সেই 100টা কিন্তু বাদ দিতে হবে। তাহলে আমাদের বর্তমানে কি পরিমাণ মুদ্রাস্ফীতির বৃদ্ধি ঘটেছে তা আমরা পেয়ে যাব। তাহলে 137.88 থেকে 100 যদি আমরা বাদ দিই তাহলে 37.88% পেয়ে যাচ্ছি। একইভাবে প্যাসের দাম সূচক সংখ্যার পিপিআই ব্র্যাকেট দিয়ে পি লেখা হয়, প্যাসের সূত্র উৎপাদন। পিপিআই মানে হচ্ছে প্রোডাক্টর প্রাইস ইন্ডেক্স। আমরা ইয়াতে কি পড়েছিলাম? সিপিআই এ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাই না? এখন যেহেতু এটা প্যাসের সূত্র সেজন্য বাইরে পি, লেসপিয়ারের সূত্রের ক্ষেত্রে বাইরে এল ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন। তাহলে পি এন কিউ এন আমরা কি পেয়েছি? ক্লাসগুলো তোমরা খুব প্র্যাকটিস করবা বাড়িতে, খুবই মনোযোগ সহকারে যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু এটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখানে আছে কত? 214, 155, 214.5, 214.5, 155 ইন্টু 100 আমরা ভাগ করে গুণ করলে 138.39 পাচ্ছি। এই ভাগগুলো তোমরা অবশ্যই বাসায় আরও একবার করে দেখবা। এই হচ্ছে প্যাসের মূল্যসূচক সংখ্যা। আবারও আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার জন্য মূল যে মানটি পেয়েছি তার থেকে 100 বিয়োগ করব এবং আমাদের মুদ্রাস্ফীতির হার আমরা পেয়ে গেছি। এটা 138 থেকে 100 বাদ দিলে হবে হচ্ছে 38.39% হচ্ছে কি মুদ্রাস্ফীতির হার। দেখো একই চার্টের একই মান দ্বারা আমরা এখানে পেয়েছি 37.88 আর এখানে পেয়েছি 38.39। এই ধরনের সামান্য যদি আমাদের বেশ কম হয়ে যায় এটা কোনো সমস্যা নেই। তো এই দুটি সূত্রের সমন্বয়ে যেহেতু ফিশারের সূত্রটি তৈরি করা হয়েছে, অর্থনীতিবিদ ফিশার এই দুটি সূত্রের সমন্বয়ে কিন্তু তার আদর্শ সূচক সংখ্যা সমীকরণটি প্রকাশ করেন, যেটি দ্বারা ব্যবহার করে সর্বোচ্চ সঠিক মান পাওয়ার পসিবিলিটি রয়েছে, যার কারণে এই সূচক সংখ্যার সমীকরণকে আদর্শ সমীকরণ বলা হয়। এখন তোমাদের বাড়ির কাজ থাকলো প্যাসের সূত্র এবং লেসপিয়ারের সূত্র, এই দুটি সূত্র সমন্বয়ে অর্থাৎ ফিশারের আদর্শ সূচক সংখ্যা নির্ণয়। ফিশারের আদর্শ সূচক সংখ্যা নির্ণয় করে তোমরা আমাকে বাড়ির কাজ দেবে আমার ইনবক্সে, অর্থাৎ মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। আরেকটা কথা, যখন তোমরা দেখবে তোমরা মেসেঞ্জারে আমাকে নক করার পর আমি সিন করছি না তোমাদের মেসেজ, তাহলে অবশ্যই তোমরা আরও একবার আমাকে নক দেবে। এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে বিভিন্ন মেসেঞ্জের কারণে মেসেজগুলো হাইড হয়ে যায়, পাওয়া যায় না। আর তোমরা অনেকে আছো তোমাদের বাবা কিংবা ভাইয়ের আইডি ব্যবহার করো, যা আমরা হয়তো মনে থাকে না অনেক সময়।
তো আশা করব তোমরা, যদি দেখা যাচ্ছে তোমরা আমাকে কাজ দিয়েছো কিন্তু আমি মেসেজ সিন করছি না, তাহলে অবশ্যই তোমরা আমাকে আরও একবার নক করবা। তো আজ এ পর্যন্ত থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এতক্ষণ আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করেছো। আশা করি পরবর্তীতে বারবার করে অনুশীলন করবে, যাতে করে আমরা পরীক্ষার খাতায় খুব ভালোভাবে লিখতে পারি। শুধু যে পরীক্ষার খাতায় লিখতে হবে তা না, আমাদের কিন্তু জেনেও রাখতে হবে। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।